জাহিদুর রহমানের মতে নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন উঠতে পারে, এই আলোচনাটি হঠাৎ কিভাবে সামনে এলো? আজকে সচিবালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছেন তাদের অনেকেই এই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস দেবে কিনা, যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে, এ বিষয়ে সরকারের অবস্থানটা কি হবে? এটি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রশ্ন ছিল, কারণ মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা অনেক বেশি জটিল। সাংবাদিকের এই তীক্ষ্ণ ও সরাসরি প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান কি বললেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, কোন রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না, এবং যদি তিনি তার প্রচারে, এটা হতে পারে, অর্থাৎ দলের কথা না বলে নির্বাচনে অংশ নিতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। অর্থাৎ ব্যক্তি হিসেবে অংশগ্রহণে কোনো বাধা নেই, তবে প্রচারণায় দলীয় প্রভাব বা পরিচয় বহন করা যাবে না। সেখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনটি আরো জমে ওঠে যখন পদধারী নেতাদের প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তখন আরেকজন সাংবাদিক জানতে চান, যদি পদ পদবি থাকে সেক্ষেত্রে? জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এই আইনি ও রাজনৈতিক ব্যাখ্যাটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। এই পুরো বক্তব্যটা কি সরকারের চলমান নীতির অংশ? কিন্তু আমরা মাঝে মাঝে নানা রকম সেদ পড়তে দেখছি, একরকম কথা বলছেন, পরে সেটি আরেক রকম হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি বোঝাতে চেয়েছেন যে সরকার নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসন পরিচালনা করতে চায়। সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই কথাগুলো বলেন। কিন্তু সত্যিকার অর্থে যতই বলা হোক না এটা তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা কোনো দিশা পাচ্ছি না, আমরা কোনো ভরসা পাচ্ছি না, আমরা কোনো বিশ্বাস পাচ্ছি না যে বাংলাদেশে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তৈরি হচ্ছে। তবে তৈরি হতে বাধ্য হচ্ছে পরিস্থিতি। কিন্তু এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের লোকজন, তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মী ক্রমেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। এই জন্যই সরকারি এই ব্যাখ্যার বাইরেও একটি কঠিন রাজনৈতিক বাস্তবতা কিন্তু মাঠ পর্যায়ে রয়ে গেছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তারেক রহমানের উপদেষ্টা যাই বলুন না কেন, স্থানীয় সরকার নির্বাচনে হয়তো স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতাদের দাবিয়ে রাখা যাবে না, কারণ তৃণমূলের রাজনীতি সব সময় একটু ভিন্ন গতিতে চলে। আর যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, তাহলে তো কথাই নেই। যখন নির্বাচন দলীয় প্রতীকে হয় না, তখন ব্যক্তি স্বার্থ, পারিবারিক প্রভাব এবং স্থানীয় জনপ্রিয়তায় মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সরকার যদি বাধা দেয়, সেখান থেকেই বাঁধবে লড়াই। হ্যাঁ, যদি কোনো কারণে সরকার এই নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তবে
স্থানীয় পর্যায় থেকে বড় ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব বা লড়াই শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমি খানিক আগে বলছিলাম তৃণমূল কিন্তু ভয়ঙ্করভাবে তেতে আছে। স্থানীয় সরকার নির্বাচনটা ঘোষণা করে দেখুন, দিয়ে দেখুন কি পরিস্থিতি হয়। আপনারা যদি এই জিনিসগুলো যদি না বোঝেন, না বোঝার চেষ্টা করেন, বিপদ আপনাদের বাড়বে বই কমবে না। দর্শক, আজকের এই পুরো আলাপ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। একদিকে সরকারের নমনীয় বা কৌশলগত অবস্থান, অন্যদিকে তৃণমূলের নিজস্ব শক্তি ও লড়াইয়ের প্রস্তুতি। সব মিলিয়ে জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব আগামী মাস দুয়েকের মধ্যেই হয়তো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে শুরু করবে। প্রথমে সম্ভবত সিটি কর্পোরেশন নির্বাচন, পরবর্তীতে অন্যান্য নির্বাচন। কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি নেই। তবে একটা প্রশ্ন রেখে আমি আলাপটা শেষ করতে চাই। এই মুহূর্তে স্থানীয় সরকারের প্রায় সব বডিতে প্রশাসক নিয়োগ করেছে সরকার। প্রশাসক নিয়োগ করেছে। এখন এই যে আওয়ামী লীগ মুখে বলছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুখে বলছে যে বাধা নেই, কিন্তু বাধা দিতে চাইবে। কারণ আমরা পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলোতে দেখলাম যে নানাভাবে বাধা দিয়ে বিরত রাখা হলো। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে সর্বশেষ যে বড় বড় বোর্ডের নির্বাচন হলো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বার আইনজীবী সমিতি, চট্টগ্রাম বার আইনজীবী সমিতি, এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের যদি সাহস থাকে, বাধা দিয়ে দেখেন কি ঘটনা ঘটে। অবস্থা কিন্তু সেই রকম। কাজেই সরকারকে বলবো সাবধানতা অবলম্বন করুন। যে স্থানীয় সরকার তো নির্বাচন তো আপনাদের দিতেই হবে, কারণ ওই যে নির্বাচিত প্রতিনিধি নেই। কিন্তু বাড়াবাড়ি করলে বাঁধবে লড়াই। সেই লড়াই থেকে কোন পর্যায়ে যায় পরিস্থিতি, সেটাই কিন্তু ভাবনার বিষয়। আমি আগেই বলেছি, তেতে আছে, উত্তপ্ত হয়ে আছে স্থানীয় নেতৃবৃন্দ। আওয়ামী লীগ চলে গেছে? আওয়ামী লীগ চলে যায়নি। স্থানীয় লোকাল নেতা নেত্রীরা আছেন, তাদের এলাকাতেই আছেন। কাজেই সরকারের সতর্ক হওয়া উচিত। কারণ এই দেশে যদি থাকতে হয়, আজকে ক্ষমতায় আছেন, আজকে অনেক কিছু করছেন, অনেক বিতর্কিত কর্মকাণ্ড করছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগামীকাল যখন ক্ষমতায় থাকবেন না, তখন কি হবে? এই ভাবনাটা ভাবা উচিত। সহাবস্থান নিশ্চিত করা উচিত, এবং এটি যারা ক্ষমতায় থাকে তাদেরই সহাবস্থান নিশ্চিত করতে হবে, তাদেরই দায়িত্ব। এখন বিএনপি সেই দায়িত্ব পালন করবে কিনা সেটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। ও শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এই সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব গতকাল প্রকাশিত হয়েছে, আজকে সেটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। গতকাল আমরা সেটি নিয়ে আলাপ করেছি, আজকেও আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলাপ করতে এসেছি আপনাদের সামনে। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে দিল্লির নিরাপদ আশ্রয় থেকে কলকাতার ঐতিহ্যবাহী সংবাদপত্র এই সময়কে একটি অত্যন্ত বিস্ফোরক ও সবিস্তার লিখিত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার নেপথ্য কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন এবং নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিটি বিষয়ে অত্যন্ত খোলামেলা কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই সাক্ষাৎকারে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অনেক অজানা সমীকরণ। সাক্ষাৎকারের শুরুতেই শেখ হাসিনা অত্যন্ত আবেগঘন এবং চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রাণ বাঁচাতে মাত্র আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছাড়তে হয়েছিল তাকে। আর সেই কারণেই পদত্যাগ করার মতো কোনো সময় বা সুযোগই তিনি পাননি। এমনকি তিনি যে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন, সেটাও একেবারে শেষ মুহূর্তে ঠিক হয়েছিল। শেখ হাসিনার নিজের ভাষায়, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছি। দর্শক, এখানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সংবিধান কি বলে। শেখ হাসিনা সংবিধানের নিয়ম মনে করিয়ে দিয়ে বলেছেন,
আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই ছিল নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাকুল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। অর্থাৎ শেখ হাসিনা আইনি ও সাংবিধানিক জায়গা থেকে দাবি করছেন যে তিনি এখনো টেকনিক্যালি পদত্যাগ করেননি, কারণ পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির সামনে গিয়ে চিঠি দেওয়ার কোনো সুযোগই তার ছিল না। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। সম্প্রতি ঢাকার একজন বিশিষ্ট সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিক দাবি করেছিলেন যে 5 আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে শেখ হাসিনা নাকি রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি বিটিভির একজন কর্মীকে দিয়ে টাইপ করতে চেয়েছিলেন। পরে তড়িঘড়ি দেশ ছাড়ার সময় নাকি সেই 3 পাতার চিঠি তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। এই দাবির জবাবে শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন, তাই দেশ ছেড়ে চলে যেতে হবে এটা তিনি কোনোদিনও ভাবেননি। আর সাধারণ মানুষের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা তার কখনোই ছিল না। তিনি বুঝিয়েছেন মাত্র 30-40 মিনিটের সেই চরম উত্তেজনাকর মুহূর্তে বসে 3 পাতার পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় বা মানসিকতা তার ছিল না। যে সম্পাদক এই কথাটি বলেছেন এর সাথে আমি একটু যুক্ত করি যে কঠিন মুহূর্ত 3 পাতার পদত্যাগপত্র লিখেছেন শেখ হাসিনা এবং সেটি নাকি টাইপ করবেন বিটিভির এক কর্মীকে দিয়ে। তার দপ্তরের কোনো কর্মী নেই। আসলে এগুলো আমরা গত 2 বছর যাবত মিথ্যা বানোয়াট গাল গল্প গণমাধ্যমের সামনে এসে যে যেভাবে পারছে নানা রকম গাল গল্প রূপকথার গল্প যাকে বলে আর কি সেটি রচিত হচ্ছে। সেই সম্পাদক আসলে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে এটি মনে হলো যে সেই সম্পাদকও একটি রূপকথার গল্প নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হয়ে সেই গল্পটা ভাইরাল হয়ে গেছে। এই হলো বাস্তব অবস্থা। এবার আসা যাক 5 আগস্টের পরিস্থিতির ওপর শেখ হাসিনার নিজস্ব মূল্যায়নে। শেখ হাসিনা দাবি করেছেন 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না, সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি বলেছেন আন্দোলনকারীরা মূলত তার বোন শেখ রেহানা এবং তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। আন্দোলনকারীদের অনেকের বক্তব্যই নাকি এটা উঠে এসেছিল যে লাশ ফেললে সরকার পড়ে যাবে, এমনকি ভুয়া আইডি কার্ড বানিয়ে গণভবনে লোক নিয়ে আসা হয়েছিল, যা পরবর্তীতে আন্দোলনের সমন্বয়করাই স্বীকার করেছে বলে তিনি দাবি করেন। শেখ হাসিনার মতে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর সব জায়গায় পরিকল্পিত অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। দর্শক, শেখ হাসিনা এখানে স্পষ্ট করেছেন যে এটি কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত সশস্ত্র বিদ্রোহ। তিনি আরো যোগ করেন 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটি মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল মূলত একটি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত। আর এর প্রমাণ হিসেবে তিনি খোদ তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। ডক্টর ইউনূস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্মভাবে নকশাকৃত বলে উল্লেখ করেছিলেন। শেখ হাসিনারও দাবি এই ষড়যন্ত্রকে সফল করতে ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল এবং আন্দোলনকারী ছাত্ররা পরবর্তীতে পুলিশ হত্যা ও মেট্রো রেলে আগুন দেওয়ার কথা প্রকাশ্যে গণমাধ্যমে স্বীকারও করেছে। দর্শক নিশ্চয়ই জানেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জুলাই আন্দোলনের প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই রায়ের জবাবে শেখ হাসিনা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালের আইন অনুযায়ী এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন তারা বেআইনিভাবে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করেছে। তার ভাষায়, আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরো প্রশ্ন তোলেন, আন্দোলনের শুরুতে প্রথম হতাহতের পরেই তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই কমিটির কার্যক্রম স্থগিত করে দেয় এবং নিহতদের লাশের ময়না তদন্ত পর্যন্ত করতে দেয়নি। শেখ হাসিনার প্রশ্ন, কেন আন্দোলনকারীদের দায়ে মুক্তি দেওয়া হলো? কি ভয় ছিল সরকারের?
এরপর তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শাখা বা OHCHR এর রিপোর্টের তীব্র সমালোচনা করেন। সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্য সংশোধনের দাবি জানিয়েছেন। শেখ হাসিনার যুক্তি হলো জাতিসংঘের এই তদন্তটি হয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে, তাই যারা চক্রান্ত করে ক্ষমতা দখল করলো তাদের আমন্ত্রণে করা তদন্ত কিভাবে নিরপেক্ষ হতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে বলা হলেও তার কোনো প্রমাণ দেওয়া হয়নি, অথচ সরকারের নিজস্ব গেজেট বলছে নিহতের সংখ্যা 834 এবং শেখ হাসিনার দাবি সেই গেজেটেও নাম বাড়ানোর জন্য মিথ্যা নাম যোগ করা হয়েছে। আমাদেরও প্রশ্ন যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যার রিপোর্ট দিয়েছে, 1400 মানুষ এসে জাতিসংঘে এসে গুনে দেন, শুধু 1400 মানুষ না, সরকারি গেজেটে যে 834 জনের নাম এসছে এটি নিয়েও নানা বিতর্ক, ভুয়া নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সরকার আজও পর্যন্ত ইউনূস সরকার, বর্তমান সরকার প্রমাণ দিতে পারেনি 834 জন এই কাজে শেখ হাসিনা যথার্থ বলেছেন। সবচেয়ে বড় বিস্ফোরক দাবিটি শেখ হাসিনা করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ককে নিয়ে। তিনি জানান, ভলকার তুর্ক 2025 মার্চে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলন দমনে কঠোর হলে তাদের শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার মতে এটি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং জাতিসংঘের মৌলিক নীতির পরিপন্থী। এর থেকে পরিষ্কার বোঝা যায় জাতিসংঘের মানবাধিকার কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দর্শক, এই সময় পত্রিকাকে দেওয়া শেখ হাসিনার এই দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যায় শেখ হাসিনা নিজেকে এখনো সাংবিধানিক উপায়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন, কারণ তিনি কোনো ইস্তফাপত্রে স্বাক্ষর করেননি। একই সাথে তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং জাতিসংঘের তদন্ত প্রক্রিয়াকে তিনি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং একটি বড় আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন। শেখ হাসিনার সাথে বলতে হয় যে আজ প্রায় 2 বছর হতে চললো, আমরা জুন মাসে বসে কথা বলছি, 1 মাস পরে 2 বছর হবে এই সহিংস ঘটনার, এই ষড়যন্ত্রের। আজকে 2 বছরে এটি কিন্তু প্রমাণিত, নানা আলামতে প্রমাণিত যে এটি ছিল আসলে সত্যিকার অর্থে একটি ষড়যন্ত্র। এখন প্রশ্ন যে বাংলাদেশকে উদ্ধার হতে হবে এই ষড়যন্ত্র থেকে, সেটি এখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে এই ষড়যন্ত্রের জাল থেকে বাংলাদেশ উদ্ধার হবে। ইউনূসের অন্তর্বর্তী সরকার তারই ধারাবাহিকতায় একটি প্রহসনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী একটা সমঝোতার বিএনপি সরকার ক্ষমতায় বসে কি চমৎকার একটি দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়া দেশটাকে পেছনে টানার জন্য ইউনূস এবং পরবর্তীতে বিএনপি সরকার। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে এগুলোর একদিন শেষ হবে। আমরা এই মুহূর্তে আসলে বলবারও সুযোগ নেই যে আগামী মাসে শেষ হবে কিংবা 2 মাস পরে শেষ হবে, 3 মাস পরে শেষ হবে, তবে শেষ একদিন হবে, কারণ বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মাটি তৈরি হচ্ছে, এই জায়গাটি আমাদেরকে আশাবাদী করে তোলে। আমরা আশা রাখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই যে 2 বছর আগের যে বাংলাদেশটি আমাদের ছিল, আমাদের সেই বাংলাদেশ আবারও ফিরে আসবে।